লুকিয়ে আছে ভয়। আপনি কি প্রস্তুত? আপনি কি প্রস্তুত? এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম আসিফ হাওলাদার। ওনার বাসা ঢাকার মিরপুর 1-এর H ব্লকের 2 নম্বর রোডে। তো উনি যে ঘটনাটি পাঠিয়েছেন আমার কাছে দারুণ লেগেছে। আর ওনার দেশের বাড়ি কিন্তু ঢাকায় না, ওনার দেশের বাড়ি ভোলার ফকিরহাটের উত্তর শিপা গ্রামে। উত্তর শিপা আমিনাবাদ পুরো গ্রামের নাম আর কি। তো এটা চর ফ্যাশন উপজেলার মধ্যে পড়েছে। তো ওনার জন্ম ঢাকাতেই বড় হয়েছেন। তো গ্রামের বাড়িতে ওনার খুব একটা যাওয়া হয় না বলে আমাদেরকে জানিয়েছেন। আর ঘটনাটি ঘটেছিল ওনার নানার সাথে। ওনার নানার নাম মোহাম্মদ আব্দুল মাজেদ গনি। তো চলুন ঘটনাটি শুরু করি। তো নানার বাড়ি কিন্তু ভোলাতে। ওনার দাদার বাড়ি থেকে নানার বাড়ির দূরত্ব মাঝখানে 3টি গ্রাম আর কি। ওনার নানার গ্রামের নাম উত্তর চরমঙ্গল। নানার বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে একটি ছোট খাল। বলা যেতে পারে নদীর জোয়ার এলে এই পানি নানার বাড়ির উঠোনের একদম কাছে এসে পড়ে। তো এবার মূল ঘটনাতে যাই। ঘটনাটি উনি শুনেছিলেন ওনার নানার ছোট বোন মানে ওনার নানির মুখে। তো ঘটনাটি বলার আগে একটি ছোট্ট রহস্যময় ব্যাপার প্রথমে উপস্থাপন করতে চাই। 2005 সালে উনি ওনার নানার ছোট বোন মানে ওই নানির বাড়িতে বেড়াতে গিয়েছেন ওনার মায়ের সাথে। তো উনি প্রথম ওই বাড়িতে বেড়াতে গিয়েছেন, কারণ হচ্ছে ওনার মামার বিয়ে ছিল এই জন্য। আর ওই নানির একটি ছেলে মানে ওই মামা আর কি। তো ওনারা তো সপরিবারে নানির বাড়িতে গিয়েছেন। তো রাতে খাবারের পর যখন ঘুমাতে গিয়েছেন তখন নানি বলছেন যে রাতে কিন্তু একা বাইরে যাবি না, যদি যাওয়ার প্রয়োজন হয় তাহলে তোর মামাকে ডাক দিস। তো উনি বলছেন ঠিক আছে, এটা বলে শুয়ে পড়েছেন। তো সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা টাস্তা করেছেন। কিছুক্ষণ পরে মামা বলছেন যে আসিফ চল বাজারে যাই। তো উনি বললেন আচ্ছা ঠিক আছে। তখন মামাকে বলছেন যে আমি একটু আমার নতুন জামাটা পরে আসি। তো মা বলছেন ঠিক আছে যা, তাড়াতাড়ি কর, দেরি করা যাবে না। তো উনি ঘরে ঢুকে যখন জামা বের করতে গিয়ে ব্যাগ খুলেছেন তখন দেখেন নতুন জামাটা নাই। উনি তখন ওনার মাকে বলছেন যে মা আমার ব্যাগে নতুন জামাটা কই, ব্যাগে তো পাচ্ছি না। তখন তার মা বলছেন ভালো করে খুঁজে দেখ, ব্যাগেই আছে। তো উনি বলছেন না ব্যাগে নেই, আমি ভালো করে দেখছি। তখন নানি এসে বলছে আচ্ছা থাক না, না পেলে সমস্যা নাই, অন্য আর একটা বাজার থেকে তোর মামা কিনে দিবে না, তুই যা যা আছে সেটাই পরে যা। তো এই কথা শুনে আসিফ ভাইয়ের মা যেন একদম চুপ হয়ে নানির মুখের দিকে তাকিয়ে রইল। মনে হচ্ছে কিছু একটা আভাস পাচ্ছেন। প্রিয় লিসেনার্স, আপনারা চিন্তা করতে পারেন হয়তোবা জামাটা চুরি করে নিয়ে গেছে কেউ। না, এর মধ্যে একটা অদ্ভুত রহস্য রয়েছে। তো এই অবস্থা দেখে মামা এসে আসিফ ভাইকে বলছে এই চল তোকে আর একটা জামা কিনে দেবো বাজার থেকে। মনে হচ্ছে সবাই কিছু একটা লুকাচ্ছে ওনাকে। তো তাকে একটা নতুন জামা কিনেও দেয়, কিন্তু ওনার মনের মধ্যে কিন্তু খুঁতখুঁতি গেল না আমার নতুন জামা কোথায় গেল। ওই জামাটা তার প্রিয় ছিল। তখন এই ব্যাপারটা আসলে কেউ বলতে চাচ্ছিলেন না। আসিফ ভাইয়ের মা বারবার বলছিলেন তুই হয়তো মনের ভুলে আনিসনি, এটা বলে উনি অন্য ঘরে চলে যান। কিন্তু উনি তো খুব ভালোভাবেই মনে করতে পারেন যে ওই ব্যাগটা উনি ব্যাগের মধ্যে ওই জামাটা নিয়ে এসেছেন। রাতে ঘুমানোর সময় এই আসিফ ভাই তার নানিকে বলছে নানি তোমরা কিছু একটা আমার কাছ থেকে লুকাচ্ছ, বলো কে নিছে আমার জামা। নানি বলছে আরে না রে ভাই তেমন কিছু না, ঘুমাতো। তো যখন উনি খুব ভালো করে ধরেছেন তখন আচ্ছা ঠিক আছে সকালবেলা বলবো, কারণ পরের দিন তো বিয়ে ছিল, সবাই ব্যস্ত থাকবে। যাই হোক বিয়ে টিয়ে শেষ, ব্যস্ততাও কমে গেছে। এরপরে এই আসিফ ভাই ওনার নানিকে বলছেন নানি আমার জামার ঘটনা কিন্তু বলো নাই, এখন কিন্তু আর না বলে থাকতে পারবে না, জামা কি হয়েছে সেটা বলো। তখন নানি একটা ব্যাপার বলেন, সেটা হলো উনি বলেন যে এই ঘরে নতুন কোনো জামা কাপড় রাখা যায় না। যদি কোনো ট্রাঙ্ক বা একদম সিন্ধুকের মধ্যেও খুব ভালোভাবে তালা লাগিয়ে রাখা হয় তারপরও ওই জামা কাপড় আর পাওয়া যায় না। কিন্তু এই জামা কাপড় হারানোর কয়েক মাস পর সেই জামা কাপড় খাল বা পাশের কোনো পুকুরের মাঝখান থেকে ভেসে ওঠে, আর এটা বহুদিন ধরে এমনই হয়ে আসছে। তো আসিফ ভাই বলেন যে এটা কিভাবে সম্ভব। তো নানি বলেন হ্যাঁ এটাই সত্যি। তো এরপরে নানি বলেন যে এইটা নিয়ে একটা ঘটনা রয়েছে। মানে হচ্ছে আসিফ ভাইয়ের যিনি নানা তার সাথে একটি ঘটনা ছিল, অদ্ভুত এক ঘটনা যার প্রেক্ষাপটে এই সমস্যাটা শুরু হয়েছিল, যেটা চলমান রয়েছে। তো ওনার নানির মুখ থেকে ঘটনাটি উনি শুনতে পান।
মূলত এই রহস্যময় ব্যাপারটার পরেই ওই ঘটনাটি উনি জানতে পারেন। সেটা এখন আমরা শুরু করছি প্রিয় লিসেনার্স। ওই ঘটনাটি যখন শুরু হয় তখন নানার বয়স 16-17 বছর এরকম হবে, বা এর আশেপাশে বয়স হবে আর কি। সময়টা আনুমানিক 1952 সালের আশেপাশে হবে। তো গ্রামের মানুষরা তারা যখন কৃষি কাজ করতেন, যখন তাদের এই কৃষি ফসলটা তোলার উপক্রম হতো বা পেকে যেত, তখন চুরি হবার ভয়ে রাতের বেলা কিন্তু ফসল পাহারা তারা দিতেন। আর ওনার নানা ছিলেন খুবই দরিদ্র পরিবারের, এই কৃষি জমির এই ফসলের উপরই তারা নির্ভরশীল ছিলেন। নানার বাবা অবশ্য তখন জীবিত ছিলেন না, তাই নানাকে ছোটবেলাতেই পরিবারের হাল ধরতে হয়। ওই অল্প বয়সেই তাকে কৃষিকাজ করে সংসারটা চালাতে হতো। তেমনি একদিন নানার পরিচিত একজন লোক নানাকে বলল যে, আব্দুল মাজেদ, আমার জমির ধানগুলো তো পেকে গেছে, এখন এগুলো তো রাতে চুরি হয়ে যদি যায় তাহলে আমি একদম পথে বসে যাবো রে ভাই। তো তুই যদি রাতের বেলা আমার এটা একটু পাহারা দিতি খুব ভালো হতো, তার বিনিময়ে আমি তোকে কিছু ধান আর টাকাও দিব। নানা 7-5 না ভেবে কিন্তু রাজি হয়ে যান, কারণ ওই সময় নানার টাকার খুব প্রয়োজন ছিল আর কিছু ধানেরও প্রয়োজন ছিল। এখন ছোট ছোট দুটি বোন তার, আর তার বাবা মারা গেছে। তো এই 4 জনকে নিয়ে, মানে উনি সহ 4 জনকে নিয়ে এই পরিবারের, ওনার নিজেরও তো ক্ষুধা আছে, তারও তো পেট আছে, তাকে তো খেতে হবে। তো বাড়িতে 3 জন সদস্য তিনি ছাড়া এই মোট 4 জনের পরিবারের আসলে চালানোটা এরকম 16-17 বছর বয়সে একটা কিশোরের পক্ষে কতটা কঠিন, এই জন্য উনি রাজি হয়ে যান। তাই তার মার কাছ থেকে অনুমতি নিয়ে ওই দিন রাত থেকেই ফসল পাহারা দিতে উনি চলে যান। ফসলের জমি ছিল নানার বাড়ির পাশে, আমরা যে খালের কথা বললাম সেই খালের ওই পারে, আর নানার বাড়িটা হচ্ছে খালের এ পারে, আর জমিটা ওই পারে উল্টো পাশে, মানে খাল পার হয়ে ওই জমিতে যেতে হবে। তো নানা রাতে খাওয়ার পর চলে যান ফসল পাহারা দিতে। ফসলের মাঝামাঝি একটি জায়গায় একটি টং ঘর বানানো ছিল বিশ্রাম নেওয়ার জন্য। তো প্রথম কয়েকটা দিন বেশ ভালোই কাটে, কোনো সমস্যা নাই, একদম স্বাভাবিক। ফসলও চুরি হয় না, কোনো ভয়ঙ্কর ঘটনাও ঘটে না, আর উনি তেমন কোনো কিছু দেখেনও নাই ওইখানে, না মানুষ, না চোর, না শেয়াল কুকুর, না জিন ভূত, কিছুই দেখেন নাই। তো এমনি করে কেটে যায় 4টা দিন। 4 দিনের পরের দিন মানে 5ম দিন রাতে ফসল পাহারা দেওয়ার সময় তার একটু ঘুম ঘুম ভাব আসে। অন্যদিন কিন্তু উনি ঘুমান নাই, জেগেছিলেন। তো মাঝরাতে একটু ঘুমানোর জন্য উনি টং ঘরে গিয়েছেন, ঘুমিয়েও পড়েন। ঘুমানোর কিছুক্ষণ পর তিনি একটা আওয়াজ শুনতে পান। আওয়াজটা ছিল এমন যে কেউ তার নাম ধরে ডাকছেন এবং বলছেন, হ্যাঁ রে মাজেদ, ঘুমিয়ে পড়লি নাকি? হে মাজেদ, ওঠ ওঠ। নানা তখন চোখ খুলে তাকিয়ে দেখেন তার মাথার পাশে একটি ছেলে বসে আছে। ছেলেটি দেখতে পুরোপুরি কালো, তবে চেহারা ভয়ঙ্কর তা না, মানুষের বাচ্চার মতোই আর কি। তো ছেলেটি হাত দিয়ে নানার মাথায় খুব আলতো করে বুলাচ্ছে আর বলছে, মাজেদ ওঠ ওঠ। তো নানা দেখতে পান ছেলেটির শরীর দিয়ে পানি পড়ছে, মনে হচ্ছে এই মাত্র গোসল করে সে এখানে উঠেছে। তো হঠাৎ করে এইরকম একটা জিনিস দেখে উনি তো চিৎকার দিয়ে উঠে দেন দৌড় দিয়ে উনি খালে দেন লাফ, সাঁতার কেটে উনি বাড়িতে চলে যান। যেহেতু খালের ওই পাশেই ছিল তার বাড়ি, তাড়াতাড়ি চলে গিয়েছেন। তো বাড়িতে গিয়ে নানার মাকে ডাক দিয়েছেন। নানার মা বলেন, কি রে এত রাত্রে তুই পাহাড় দিতে যাস নাই? তো বলছেন, হ্যাঁ গেছিলাম তো তেমন কিছু না, শরীরটা ভালো লাগছে না তাই চলে এলাম। তো নানার মা বলছে, তাহলে তোর শরীর ভেজা কেন? তখন নানার কোনো কথা না বলে উনি ঘরের মধ্যে চলে গেছেন, শরীরটা মুছে উনি শুয়ে পড়েছেন। তো পরের দিন রাতের বেলা আবার তিনি ফসল পাহারা দিতে গিয়েছেন। তো ওই দিন আর উনি ঘুমান নাই, তিনি সেই টং ঘরের মধ্যে বসে আছেন কিন্তু ঘুমান নাই। হঠাৎ করে দেখেন খাল থেকে আস্তে আস্তে কেউ একজন উঠে আসছে তার দিকে, আর ওইটা আস্তে আস্তে নানার দিকেই আসছে। তো উনি দেখেন এটা তো একটা বাচ্চা ছেলে, আর এটা তো সেই ছেলে গতকালকে যাকে উনি দেখেছিলেন, গতকালকে রাতে সেই ছেলেটা। তো কাছে এসে ওই নানাকে বলে, হ্যাঁ রে আব্দুল মাজেদ, আমি তোর সাথে কিছু কথা বলতে চাই, তুই ভয় পাস না, দৌড় দিস না, তোর ভয়ের কোনো কারণ নাই, আমি ক্ষতিকর কিছু না। তো নানা এবার একটু সাহস নিয়ে বলছেন যে, আচ্ছা আপনি কে, আমার সাথে আপনার কি কথা? আমি তো অতি সাধারণ একজন মানুষ, পেটের দায়ে এখানে পাহারা দিতে আসছি, আমি কি আপনার কোনো ক্ষতি টতি করে ফেললাম? তাহলে আমাকে ক্ষমা করবেন। তখন সেটি বলে, আরে না ওসব কিছু না, আমি এই খালেই থাকি, তোকে আমি অনেকদিন ধরে দেখি, তোর তো অনেক অভাব, এই অল্প বয়সে তোর উপর যেই চাপটা পড়েছে আসলে সেটা খুব কষ্টকর, এটা আমি বুঝতে পারছি। আমি তোকে কিছু শেখাতে চাই, যদিও বা আমার আর একটা ভাই আছে, সেই বিষয়ে সম্মতি দিচ্ছে না, তারপরও আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি তোকে কিছু শেখাতে চাই। তবে মনে রাখিস, তুই এই বিষয়টা কাউকে কিন্তু বলতে পারবি না, আর আল্লাহর রহমতে তোর অভাব ইনশাল্লাহ দূর হবে। আর মনে রাখিস, কাউকে কিন্তু কিছু বলবি না, এটা কথা দে।
তখন নানা বলেন আচ্ছা ঠিক আছে, কাউকে কিন্তু আমি কিছু বলবো না। তখন নানা এটাও বলেন, তবে বাবু তোমার কাছে একটা অনুরোধ আছে, আমার কিন্তু কোনো ক্ষতি করতে পারবে না তুমি। তখন ওই অবয়বটি বলে, ঠিক আছে যা, আমি তোকে কথা দিলাম আমি তোর কোনো ক্ষতি করবো না, কিন্তু মনে রাখিস তুই যদি কাউকে কিছু বলিস তাহলে আমার ক্ষতি হবে, তোরও হবে, আমি ক্ষতি না করলেও তোর ক্ষতি হবে, এটাই শুধু মাথায় রাখিস। এমনিতে আমি তোর কোনো ক্ষতি করব না, তুই যদি কাউকে বলেও ফেলিস আমার দ্বারা তোর কোনো ক্ষতি হবে না, কিন্তু ক্ষতি তোর হবে, কিন্তু আমার দ্বারা হবে না। তখন ওই ছেলেটি বলে, আমি একটি জিন, আমি এই খালেই থাকি, আমি তোকে কিছু কাজ শিখাবো, কবিরাজি কাজ, যেটা আমি জানি। কোনো মানুষের হাত পা বা শরীরের কোনো হাড়ে যদি ব্যথা পায়, আল্লাহ চান তো তুই ঠিক করে দিতে পারবি। তবে হ্যাঁ মনে রাখিস, তুই মানুষের কাছ থেকে কিন্তু টাকা নিবি না, কেউ যদি তোকে খুশি হয়ে কিছু দেয় সেটা নিবি, এছাড়া না। তবে এটা তুই একদিনে শিখতে পারবি না, আমি আজকে কালকে পরশু এই 3 দিন আসবো, তোকে কিছু শেখানোর চেষ্টা করব। তখন নানা বলেন, আচ্ছা ঠিক আছে আমাকে শেখান, আমি শিখবো। এরপর থেকে রাতের বেলা 3 দিন ওই অবয়বটা এসে নানাকে কিছু কিছু জিনিস শেখাই দেয় আর কি, নানাও শিখে যান। এরপর থেকে নানা বিভিন্ন সময় কবিরাজি কাজগুলো করতেন। এতে অনেক লোক আল্লাহর অশেষ রহমতে ভালো হয়েছেন। তো নানার এরকম কাজকর্ম দেখে গ্রামের সবাই অবাক হয়ে যান। নানাকে সবাই বলে যে, আরে মাজেদ, তুই এরকম কবিরাজি শিখলি কিভাবে? নানান লোকের নানান কথার কারণে নানার মা একদিন নানাকে বলে, এই মাজেদ বলতো তুই এগুলো শিখলি কিভাবে? তো নানা তার মাকে বলে, আরে ও কিছু না, এমনিতেই শিখছি আর কি, আমি এমনিতেই পারি। কিন্তু নানার মা তো নাছর বান্দা, কারণ প্রতিনিয়ত বিভিন্ন লোক এসে, পাড়ার মহিলারা এসে তাকে বলতে হয় তোমার ছেলেটা কিভাবে শিখলো, তো উনি তো কিছু বলতে পারেন না। তো যখন নানা এটা এড়িয়ে যাচ্ছিলেন তখন নানার মা তো কেন্দ্রে ফেলে যে, আমি মা, আমাকে বলবি না তুই? এখন মায়ের কান্না দেখে তার মাকে বলে, আচ্ছা ঠিক আছে মা, আমাকে তো বারণ করছে, তাও তুমি যেহেতু মা, মনে হয় কিছু হবে না, তোমাকে বলি। এরপর তার মাকে সবকিছু খুলে বলেন। তার মাও কিন্তু এই কথাটা কাউকে বলেন নাই। তো এই কবিরাজি করে নানার নাম চারদিকে ছড়িয়ে পড়ে, তাদের আর্থিক অবস্থা আল্লাহর রহমতে অনেক উন্নতি হয়, ভালোই যাচ্ছিল দিন। একদিন রাতে নানা ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখেন। তো নানাকে ওই স্বপ্নের মধ্যে ওই যে ছেলেটা, যে অবয়বটা আসছিল, সেটা বলে যে, আব্দুল মাজেদ রে, তোকে তো আমি অনেকবার করে মানা করলাম, তাও তুই তোর মাকে বলে দিলি, আমার সাথে ওয়াদা করে সে ওয়াদা রাখলি না। তুই বলার পরেও কিন্তু আমি তোর কোনো ক্ষতি করি না, আমি কিন্তু আমার ওয়াদা রাখছি, কিন্তু আমি তো বলছিলাম তোর তো ক্ষতি হবে রে, তোর এই অভাব দেখে আমি কাজগুলো শিখাই দিলাম আল্লাহর সন্তুষ্টির জন্য, আর তুই আমারই ক্ষতি করে ফেললি, তোর তো ক্ষতি হবে সেটা তুই জানিস, তুই জানতি, তারপরে এই কাজটা তুই কেন করলি? তখন নানা বলে যে, আমার তো ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। তখন ওই জিনটা বলে যে, আমি তোরে মাফ করে দিছি, যেহেতু আগে থেকে ওয়াদা করছি আমি তোর কোনো ক্ষতি করবো না, কিন্তু আগে বলছিলাম আমার একটা ভাই আছে, তোকে এই জিনিসটা শেখাই, ও কিন্তু সম্মতি দেয়নি, তারপর আমি তোকে শেখাই, কারণ তুই ভালো মানুষ, তোর অভাবটা যেন দূর হয় আমি সেই চেষ্টা করছি, কিন্তু ও অনেক জেদি, ওর দ্বারা তোর ক্ষতি হবে, ওকে আমিও বুঝাইতে পারবো না। এই বলে স্বপ্নের মধ্যেই ওই জিনটা চলে যায়। তো এরপরে টানা কয়েকদিন কোনো সমস্যা হয়নি, সবকিছু স্বাভাবিক। তো বেশ কয়েকদিন পর নানা রাতে যখন ঘুমিয়েছিলেন তখন দেখেন একটি বড় কালো অবয়ব এটা এসেছে, চেহারা বোঝা যাচ্ছে না, মুখে ঘোমটার মতো কিছু একটা দেয়া, হয়তোবা এরকম উনি হয়তোবা দেখেছেন। তো নানাকে বলছেন যে, হ্যাঁ আব্দুল মাজেদ, তোর নারকেল গাছে 2টা ডাব আছে, আমাকে একটা দিবি? তখন নানা বলে, আমি কোনো ডাব টাব দিতে পারবো না, যাও ভাগো। তো এরকম স্বপ্ন নানা টানা 12 দিন দেখেছিলেন। তিনি আসলে বুঝতে পারতেন না এই ধরনের স্বপ্ন উনি কেন দেখছেন। 12 দিন পর 13 দিনের দিন রাতের বেলা নানা যখন ঘুমিয়েছেন, নানাকে আবার সেই অবয়বটি এসে বলে, মাজেদ দে না একটা ডাব, আমি খাবো। তখন নানা বলে, ঠিক আছে যাও খাও, একটাই খাবা কিন্তু। এটা বলার সাথে সাথে নানার ঘুম ভেঙে যায় প্রচন্ড একটা শব্দে। মূলত এই শব্দটি ছিল ওনারই আপন ছোট বোনের চিৎকার। ঘুমের মধ্যে মেয়েটি চিৎকার করে ওঠে। তো মেয়েটি চিৎকার দিয়ে উঠে বলে যে, কে যেন আমাকে নিয়ে যেতে চায়। তখন নানা টনক নড়ে যে, হায় হায়, এটা কি করলাম আমি তো এই ডাব দেওয়ার অর্থ হচ্ছে আমার পরিবারের কোনো সদস্যকে নিয়ে নেওয়ার অনুমতি দিয়েছি, কারণ হচ্ছে এই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আমি, আমার ছোট বোনের গার্ডিয়ান আমি, তাহলে আমি তো আমার ছোট বোনকে মৃত্যু ডেকে নিয়ে আসছি তার জন্য। তখন হঠাৎ করেই নানা ছোট বোনের শরীরে ভীষণ জ্বর, এত জ্বর যে শরীরটা এত গরম হয়ে গিয়েছিল যে হাত দিলে হাতে মনে হয় ফোসকা করে যাবে এমন অবস্থা।
কোনো ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার আগেই মাত্র 10 মিনিটের মাথায় নানার ছোট বোন ছটফট করতে করতে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। নানা বুঝতে পেরেছিলেন ডাবের নামে এই অবয়বটি মূলত নানার ছোট বোনকেই মেরে ফেলেছে। সকালবেলা নানার বোনের দাফন শেষ করা হয়। এরপর নানার সাথে আর কোনো কিছুই ঘটেনি। নানার আরেকটি যে বোন ছিল তার কাছ থেকে মূলত এই ঘটনাটি এসেছে, যিনি এখনো বেঁচে আছেন। তার জন্য দোয়া চেয়েছেন আসিফ হাওলাদার ভাই, আমরা তার জন্য দোয়া করি। আর একটা বিষয় হচ্ছে, নানা 1996 সালে একটি সড়ক দুর্ঘটনায় পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা তার ভুল ত্রুটি ক্ষমা করুন। প্রিয় লিসেনার্স, এই যে ব্যাপারটা, এরপর থেকে মূলত এই রহস্যময় ঘটনাটি ঘটা শুরু হয়। তো আসলে এর সাথে নতুন পোশাক হারিয়ে যাওয়া, সেই পোশাক কয়েক মাস পর পুকুরের ভেতর থেকে বা ডোবার ভেতর থেকে, খালের ভেতর থেকে ভেসে ওঠার কারণ কি, কেনই বা এটা চলছে, এটা এক রহস্য, এক অমীমাংসিত রহস্যই বলতে পারি, কারণ এটা আমাদের সামনে উন্মোচিত নয়। হ্যাঁ, এটার প্রেক্ষাপটটা হচ্ছে, কিন্তু শুধু নতুন পোশাক নিয়ে যাওয়ার কারণটা কি, এটা আমরা বলতে পারছি না। এটি ছিল ঘটনা। আসিফ হাওলাদার ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এমন একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য।